জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জুলাই আন্দোলন করেনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে টাল বাহানা চলছে মন্তব্য করে বলা হয়, প্রয়োজনে রাজপথে আন্দোলন করে জুলাই সনদ আদায় করা হবে। রংপুরের আবু সাইদ, যার রক্তের বিনিময়ে ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু, তার কবর জিয়ারত করতেই মঙ্গলবার সকালে পীরগঞ্জের জাফরপাড়ার বাবুলপুরে যান এনসিপির নেতারা। পরম শ্রদ্ধায় স্মরণ করে তরুণ নেতারা কথা বলেন আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে, কথা বলেন গণমাধ্যমে। নতুন সংবিধান প্রণয়ন, সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আক্তার হোসেন। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ছেলের সহযোদ্ধাদের কাছে পেয়ে আপ্লুত সাইদের বাবা মকবুল হোসেন তার সন্তান হত্যার সুষ্ঠু বিচার ও 16 জুলাইকে আবু সাইদ দিবস ঘোষণার দাবি জানান। দূরত্ব এতে দাবি জানালাম যে তারে নামে যেন নাম সমকরণ করা হয়। পরে মাসব্যাপী দেশ গড়ার জুলাই পদযাত্রা কর্মসূচির প্রথম দিনে এনসিপির নেতাকর্মীরা যান গাইবান্ধার উদ্দেশ্যে। এক বছর পর জুলাই যোদ্ধারা আবারও আসলেন শহীদ আবু সাইদের কবরের পাশে। দীপ্ত শপথ নিলেন নতুন দেশ গড়ার। যতক্ষণ না পর্যন্ত বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার শ্রমিক, ছাত্র জনতাকে সাথে নিয়ে পথে প্রান্তরে রাজপথে আবারও আন্দোলনে প্রকম্পিত করার ঘোষণা দিলেন। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, পীরগঞ্জ, রংপুর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। 30 জুন থেকে 6 আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে দলটির। এর অংশ হিসেবে রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ আয়োজন করা হয়েছে আলোচনা সভা। গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠান উদ্বোধন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও থাকবেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতরা। বেলা 3টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচি পালন করে ছাত্রদল। এ সময় তারা মোমবাতি হাতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। বলছি যে আন্দোলনকে যেভাবে বেগবান করার জন্য সংস্কারবিহীন নির্বাচনে জামায়াত অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে শহীদ ও আহতদের জন্য রাজধানীর পুরানা পল্টনে এক দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। নিজের আত্মপ্রত্যয় নিয়ে আমরা একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব, যেখানে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণায় একটি সমাজ পরিবর্তন হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ। জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা এই দাবি তোলেন। আর জুলাই সনদ ও গণহত্যার বিচার দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে গণসংহতি আন্দোলন। এ সময় নেতারা বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এখনো সক্রিয়, তবে জনগণ তাদের রুখে দেবে। শহীদ মিনারে এই কর্মসূচির মাধ্যমে 36 দিন ব্যাপী আমাদের
এই জুলাই আগস্ট অভ্যুত্থানের বার্ষিক উদযাপনের কর্মসূচি শুরু হলো। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের আয়োজন কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোচনা সভা। এতে বর্তমান উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানান দলটির নেতারা। মনে করিয়ে দিতে চাই, আপনারা উপদেষ্টা কিংবা সরকার আছেন বলে নিজেদেরকে সর্বা ভাববেন না। আন্দোলনের স্টেক হোল্ডারদের মতামতকে প্রাধান্য দিন। তারা কি বলছে সেটি গ্রহণ করুন, সেইভাবে কর্মপদ্ধতি ঠিক করুন। এছাড়া মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত মার্চ ফর জুলাই রিভাইভস নামে একটি কর্মসূচিতে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ জুলাই আন্দোলনের যোদ্ধারা অংশ নেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ জারির দাবি জানান। বলেন, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশ 2.0 গড়ার ভিত্তি তৈরি করেছে। জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা, গণভোটের সংস্কার প্রস্তাব পাঠানো, গণহত্যার বিচার এবং অভ্যুত্থানকারীদের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা সহ 9 দফা দাবি উত্থাপন করা হয়। জনগণের মতামতের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়নের আহ্বান জানান সংগঠনের নেতারা। এবার দেখবেন সিএসআরএমের সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজবাড়ী জেলায়। সিএসআরএম এক্সপ্রেস আজ রাজবাড়ীতে, অর্থাৎ রাজবাড়ী জেলায়, এবং এই জেলার সংকট সম্ভাবনা নিয়ে কথা বলছে সাধারণ মানুষের সাথে। এই মুহূর্তে আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাসপাতাল সড়ক এবং খুবই বেহাল অবস্থা, এবং রাজবাড়ির অন্যান্য রাস্তাঘাটও যে খুব ভালো অভ্যন্তরীণ রাস্তাঘাট তা না, কিন্তু এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। আমি একটু স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাই, একটু আপনার সঙ্গে কথা। এই যে এই রাস্তায় তো প্রতিদিনই মনে হয় কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, আপনারা বলছিলেন প্রতিদিন আপনাদের এখান থেকে আমাদের এখানে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমরা অ্যাক্সিডেন্ট, 4জন মহিলা ভিতর থেকে বের করেছি এই কাদার মধ্যে থেকে। কালকে মনে হয় 5 থেকে 6 বার অ্যাক্সিডেন্ট করছি। অটো, মোটরসাইকেল, আপনি অটো রিক্সা তো সবসময় আছেই, অটোটাই বেশি সমস্যা। তাই প্রতিদিন হাসপাতালে কালকে 2-3 জন গেছে হাসপাতালে, রক্ত বেড়ে গেছে। আর আমার যে ভাইস্তে আছে ওর এখানে কাজ। আচ্ছা, আপনাদের এই রাস্তাটা কতদিন ধরে এমন? আপনারা কি কখনো প্রশাসনের নজরে এনেছিলেন এই রাস্তাটা? এখানে এখন পর্যন্ত কয়েকবার অ্যাক্সিডেন্ট হলো, সবাই জানে কিন্তু বিষয়টা, কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। ঠিক আছে, এবং আমি সবাইকে বিনোদনের আবেদন করছি যত তাদের সম্ভব এটাকে রিপেয়ার করার জন্য। এটা মেন হসপিটালের মেন রোড, ঠিক আছে। এখন দিনে সবাই থাকে, আমরা সবাইকে হেল্প করতে পারি, কিন্তু ইনকেস রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কে থাকবে? তখন কেউ থাকবে না তখন, ঠিক না? সেজন্য, এবং আমি এখানে একটা দেখেন, এটা কিন্তু পুকুর না, এটা কিন্তু পুকুর না, বুঝছেন, কিন্তু পুকুরের মতো অবস্থা। এখানে এই মাঝা পর্যন্ত পানি, এখানে দেখেন যানবাহন এখানে পড়ে যায় অলমোস্ট এভরিডে। আমরাই গাড়ি নিয়ে আমরা নিজেরা গাড়ি নিয়ে এখানে পড়ে গেছি। আমাদের সব আমাদের গাড়ি ছিল, আমরা গাড়িতে যাচ্ছিলাম, আমরা এখানে পড়ে গেছি কাদার ভিতর। আমাদের মাল মাটি পড়ে নষ্ট হয়ে গেছে, অনেক টাকার মাল ছিল পড়ে নষ্ট হয়ে গেছে, হয়ে গেছে। এবার আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই রাস্তাটা দ্রুত সংস্কার হোক, এটা আমরা চাই। এটা আমাদের মনে প্রাণের দাবি আর কি, যে রাস্তাটা রাজবাড়ী এলাকাবাসীর দাবি যে রাস্তাটা সঠিক মতো কাজ হোক এবং এই রাস্তাতে সঠিক মতো আমরা চলাফেরা করি। এটা হচ্ছে রাজবাড়ী জেলার যে হাসপাতাল সড়ক, সেই সড়কটি এবং এই বেহাল দশা, এবং আমি নিজেও এসে এই রাস্তায় দুর্ঘটনা দেখেছি। একটু আগে আমি একজন অটোরিকশা চালক, ওনার সঙ্গে কথা বলছিলাম। এছাড়া স্থানীয় যারা আছেন তারাও কথা বলছিলেন এই রাস্তার দ্রুত সমাধান হবে। এবং আজকে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস সারাদিন রাজবাড়ীতে আছে এবং কথা বলবে রাজবাড়ীর যত সংকট এবং সম্ভাবনা নিয়ে। প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলেও নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে, তবে তারিখ নিয়ে কোনো কথা হয়নি, এমনটা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। তার আগে স্থানীয় নয়, জাতীয় নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি চলেছে বলেও জানান তিনি। ভোটের তারিখের জন্য কিছুটা ধৈর্য ধরার আহ্বান ছিল তার কণ্ঠে। মঙ্গলবার নির্বাচন কমিশনে সেই বৈঠক নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানী শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সেখানকার আরও খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, পদযাত্রায় পুলিশের বাধার পরে এখন পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি আসলে যমুনার অভিমুখে, অর্থাৎ মৎস্য ভবন থেকে যে পথটি ঢুকে গিয়েছে যমুনার দিকে, আজ বিকেল 4টায় কিন্তু ইনকিলাব মঞ্চ তাদের লাল মার্চ আয়োজন করেছিল এবং সেই জায়গা থেকে তারা মৎস্য ভবন হয়ে তাদের গন্তব্যস্থল ছিল আসলে তাদের এই ফরেন সার্ভিসের দিকে যাবে এবং তাদের যে দাবিটি তারা করছেন জুলাই সনদ না পাওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই লাল মার্চের কথা প্রথমে বললেও এখন কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছে। কিছুক্ষণ আগে এখানে যিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি জানাচ্ছিলেন যে আসলে এই বিষয়টি জানানো হবে এবং তাদেরকে শৃঙ্খলার মধ্যে থাকতে বলা হয়েছিল। তবে পুলিশি বাধা যেটা আসলে তারা চাচ্ছিলেন, তারা বলছিলেন তাদের কাছে যে তাদের এই ব্যারিকেড যেন ছেড়ে দেওয়া হয় এবং তারা ফরেন সার্ভিসে গিয়ে তাদের এই আকুল আবেদনটি জানাবে। কিন্তু তার আগেই কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে এক ব্যারিকেডের ওই পাশে আমরা দেখানোর চেষ্টা করছি, ওই পাশে কিন্তু পুলিশ আছে এবং মাঝখানে ব্যারিকেড, তার এই পাশে ইনকিলাব মঞ্চের অর্থাৎ জুলাই যোদ্ধারা। আমি আরেকটু যদি সংযোজন করি, আজ এই ইনকিলাব মঞ্চের আয়োজনটিতে কিন্তু সকাল দুপুরের পর থেকে যারা শহীদ পরিবার ছিল জুলাইয়ে, সে সকল শহীদ পরিবারের তারা সদস্যরা এখানে এসেছিলেন এবং তারা যখন কথা বলছিলেন এর আগে তাদের বলছিলেন যে আসলে ফ্যাসিবাদ এখনো কি দূর হয়েছে কিনা। তবে সব কিছু মিলে জুলাই সনদ কেন এখনো 1 বছর হয়ে গেল তারপরও প্রকাশ পাচ্ছে না, সেই বিষয়টি কিন্তু নিয়ে তারা বলছিলেন। এমনকি এই ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র আছেন হাদি শরীফ ওসমান হাদি, তিনি আমরণ অনশনে বসারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কিছুক্ষণ আগে। এছাড়াও তাদেরকে এখানে বলা হয়েছে যে সুশৃঙ্খলভাবে থাকতে, তবে তারা এখানে অবস্থান কর্মসূচি করছে। তবে কতক্ষণ নাগাদ এখানে তারা অবস্থান কর্মসূচি করবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে তারা যতটুকু আমরা জানতে পেরেছি এবং দেখতে পেরেছি যে তারা তাদের এই লাল মার্চ অভিমুখে যখন তারা আসছিলেন, এই যমুনা হয়ে তারা ফরেন সার্ভিসের দিকে যেতে চাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু আসলে কাকরাইল মোড়ের এই পাশের দিকে, মসজিদের পাশের দিকে এসেই কিন্তু তাদের এই পুলিশি বাধার মুখে পড়ে। তবে এখানে পুলিশের সাথে ইনকিলাব মঞ্চের যে হাতাহাতির বিষয়টি কিংবা যে বিশৃঙ্খলা সেটি কিন্তু ঘটেনি। পুলিশ যারা ছিলেন তারাও সুশৃঙ্খলভাবে কিন্তু তাদেরকে বুঝিয়েছেন এবং তারাও এই পাশে এসে কিন্তু তাদের মতো করে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। সব মিলিয়ে তারা আসলে কতক্ষণ অবস্থান করবে সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। তবে তারা বলছিলেন এমনটি যে যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদ তাদেরকে না আশ্বাস দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। ধন্যবাদ হাসিব। সঞ্চয়পত্রের মুনাফা কমিয়েছে সরকার। এখন থেকে 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা মিলবে 12.40 হারে, যা আগে ছিল 12.5%। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এমন তথ্য। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 7.5 লাখ টাকা পর্যন্ত 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রে প্রথম বছর মুনাফা মিলবে 10.13% হারে, যা ধারাবাহিকভাবে বেড়ে পঞ্চম বছরে সর্বোচ্চ 12.40% হবে। আর 7.5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের প্রথম বছরের মুনাফার হার হবে 10.11%, যা ধারাবাহিকভাবে বেড়ে পঞ্চম বছরে হবে 12.37%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের 5টি সঞ্চয় স্কিমের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা মিলবে পেনশনের সঞ্চয়পত্রে। প্রজ্ঞাপনে বলা হয় চলতি বছরের জানুয়ারি মাসে করা প্রতিটি স্কিমের জন্য নতুন হার প্রযোজ্য হবে। তবে এর আগের করা স্কিমে পুরাতন হারেই মিলবে মুনাফা। নতুন মুনাফা হার আগামী 6 মাস পর আবারও পুনর্নির্ধারণের করার কথাও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। স্বাগত ডিবিসির আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি নাহিদা রিন্থি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতুমতান সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র করে আদালত আজ এই রায় দেন। একটা ছোট্ট ফোন কল, আর সেই ফোন কলের অডিও বার্তা ফাঁস হওয়া, তাতেই ফেসে গেলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, হলেন বরখাস্ত। কি বলেছিলেন সেই ফোন কলে, কি ছিল সেই অডিও বার্তায়, যাতে রীতিমতো তোলপাড় থাইল্যান্ডের রাজনীতি?
গত মে মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় এক বিতর্কিত সীমান্ত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই দেশের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে সে সময় থাই প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার এক সেনা কর্মকর্তার ফোন কলের ঘটনায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। ফোন কলে কম্বোডিয়ান নেতাকে আঙ্কেল বলে সম্বোধন করেন পেতংতার্ন এবং অতিমাত্রায় নমনীয় আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া একজন থাই সামরিক কমান্ডারের তীব্র সমালোচনাও করেন পেতংতার্ন। আর তাই যেন কাল হলো সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রীর জন্য। অডিও বার্তাকে কেন্দ্র করে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন পেতংতার্ন এবং তাকে বরখাস্ত করার জন্য একটি আবেদন করা হয় আদালতে। আদালত তা বিবেচনা করে মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করেন। সাংবিধানিক আদালত ৭-২ ভোটে তাকে বরখাস্ত করার পক্ষে রায় দিয়েছে। যদিও আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় রয়েছে সিনাওয়াত্রার হাতে। এ সময়ে উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুং রুয়াংকিথ দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। বরখাস্তের মধ্য দিয়ে থাই রাজনীতিতে গত ২ দশক ধরে আধিপত্য বিস্তারকারী শক্তিশালী সিনাওয়াত্রা বংশের তৃতীয় রাজনীতিবিদ পেতাংতার্ন তার মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতা হারালেন। এর আগে বাবা থাকসিনের পাশাপাশি পেতংতার্নের ফুফু ইংলাক সিনাওয়াত্রাও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সামরিক হস্তক্ষেপে ক্ষমতা থেকে অপসারিত হন। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যে নতুন করে আলোচনায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রশ্ন উঠেছে। তেহরান তেল আবিব সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে ইউরেনিয়ামের মজুতের কি হয়েছে? হামলার আগে ইরান কি সেগুলোকে গোপন স্থানে সরিয়ে ফেলেছে, নাকি সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে? এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। হামলা চালায় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। ইরানের বড় ৩ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে পারমাণবিক সক্ষমতা। তবে ট্রাম্পের এ দাবির সঙ্গে একমত হতে পারছে না আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। সংস্থাটি বলছে পারমাণবিক স্থাপনাগুলোতে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। পাহাড়ের অনেক গভীরে অবস্থিত ফোর্দো ইরানের সবচেয়ে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রধান উৎপাদন কেন্দ্র। ইরানের মজুদ ইউরেনিয়ামের কিছু অংশ পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় ছিল বলেও জানায় সংস্থাটি। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, হামলায় ফোর্দোর ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সংবেদনশীল সেন্ট্রিফিউজগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে ইরানের ৯ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মধ্যে ৪০০ কেজির বেশি পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় সমৃদ্ধ। তা ধ্বংস হয়েছে কিনা সে বিষয়ে তেমন কোনো স্পষ্ট তথ্য নেই তাদের কাছে। IAEA এর মানদণ্ড অনুযায়ী প্রতিটি গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাব রাখা সত্যিই কঠিন। এ মজুতের সামান্য একটি অংশের হিসাব না পাওয়া গেলে সেটাও গুরুতর উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, হামলার আগে ফোর্দো পারমাণবিক স্থাপনার বাইরে ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহনের একটি সারি দেখা গেছে, যার প্রমাণ রয়েছে স্যাটেলাইট ছবিতে। এ থেকেই ইঙ্গিত মিলছে হয়তো সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের সরিয়ে ফেলা সমৃদ্ধ ইউরেনিয়াম কি আর খুঁজে পাওয়া যাবে? পারমাণবিক স্থাপনায় হামলার আগে ইরান কি সেগুলো গোপনে অন্য কোথাও সরিয়ে ফেলেছে, নাকি সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে? এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে, যে প্রশ্নের উত্তর হয়তো মিলবে সামনের দিনে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এর তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য পরিকল্পনার ফলে 2030 সালের মধ্যে 1,40,00,000-এর বেশি মানুষের অকাল মৃত্যু ঘটতে পারে, এমনটাই দাবি করা হয়েছে বিখ্যাত চিকিৎসা বিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যান্সেটের প্রকাশিত এক গবেষণায়। ল্যান্সেটের প্রতিবেদনের সহ লেখক ডেভিস রাসেল এক বিবৃতিতে বলেছেন, বহু নিম্ন ও মধ্যম আয়ের দেশে যে ধাক্কা আসবে তা বিশ্ব
বিশ্বব্যাপী মহামারী বা একটি বড় সশস্ত্র সংঘাতের সাথে তুলনা করা যেতে পারে। এই পদক্ষেপের ফলে অকাল মৃত্যুর ঝুঁকিতে 1/3 শিশু। মানবাধিকার কর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, এই তহবিলই বহু দরিদ্র ও মধ্যম আয়ের দেশে, বিশেষ করে আফ্রিকান অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার জন্য অবিচ্ছেদ্য বিষয় ছিল। গেল 2 দশকে USAID সাপোর্টেড প্রোগ্রামগুলো বিশ্বজুড়ে প্রায় 9 কোটি 10 লাখ প্রাণ বাঁচিয়েছে, যার মধ্যে 30 মিলিয়ন শিশুও ছিল। বার্তা সংস্থা রয়টার্স বলছে 2025 সালের শুরু থেকেই অপ্রয়োজনীয় খরচ কমাতে USAID এর বাজেট কাটছাঁটের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও জানান, USAID এর 80% বেশি কর্মসূচি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ডিবিসি আন্তর্জাতিক সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।